তখন সে বাড়ির নিচতলায় একটি কক্ষে কর্মরত ছিলেন শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী AFM মুহিতুল ইসলাম। তিনি রাত ৩টা নাগাদ ঘুমাতে যান। এর কিছুক্ষণ পরেই সে বাড়িতে টেলিফোনের দায়িত্বে থাকা ব্যক্তি মিস্টার ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন, কারণ রাষ্ট্রপতি তার সঙ্গে কথা বলতে চেয়েছেন। মুহিতুল ইসলাম 2016 সালে মারা যান। 1996 সালে মিস্টার ইসলাম শেখ মুজিব হত্যা মামলার বাদী হয়েছিলেন। 2010 সালে BBC বাংলার সাথে এক সাক্ষাৎকারে মিস্টার ইসলাম বলেন, এই গোলাগুলির সময় রাষ্ট্রপতি সহ তার বাড়ির কেউ ঘটনা সম্পর্কে আঁচ করতে পারেননি। শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালকে যখন বাড়ির নিচতলায় গুলি করে হত্যা করা হয়, তখন ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছিল, বলছিলেন মুহিতুল ইসলাম। ধানমন্ডির সে বাড়িতে সশস্ত্র হত্যাকারীরা প্রথমে হত্যা করে শেখ কামালকে। গোলাগুলির আওয়াজ শোনার পর ঘটনা সম্পর্কে জানতে বাড়ির নিচতলায় নেমে আসেন শেখ কামাল। মুহিতুল ইসলামের ভাষ্য ছিল এরকম, গুলিতে বুক ঝাঁঝরা হয়ে মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন শেখ কামাল। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে যখন আক্রমণ হয়, তখন কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই হত্যাকারীরা পুরো বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছিল। মুহিতুল ইসলাম বলছিলেন, একজন রাষ্ট্রপতির বাড়িতে যে ধরনের নিরাপত্তা থাকা দরকার, সেটি ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে ছিল না। তাছাড়া রাষ্ট্রপতির বাড়িতে আক্রমণের পরেও কোনো তরফ থেকে কোনো ধরনের সহায়তা আসেনি। শেখ কামালকে হত্যার পর হত্যাকারীরা বেপরোয়া গুলি চালিয়ে বাড়ির উপরের দিকে যাচ্ছিল। উপরে উঠেই শুরু হয় নির্বিচার হত্যাকাণ্ড, চারিদিকে শুধু গুলির শব্দ। মিস্টার ইসলামের বর্ণনা অনুযায়ী ধানমন্ডির সে বাড়িটিতে সর্বশেষ হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে। তখন তার বয়স মাত্র 10 বছর। এ হত্যাকাণ্ডটি হয়েছিল মুহিতুল ইসলামের সামনেই। এ হত্যাকাণ্ডের বর্ণনা মুহিতুল ইসলাম দিয়েছিলেন এভাবে, রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পরিবারের সব সদস্যকে হত্যার পর ঘাতকরা একে অপরকে বলছিল, অল আর ফিনিশড, অর্থাৎ সবাই শেষ। সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে জড়িত ছিল সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। সে সময় ঢাকা সেনানিবাসে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কর্মরত ছিলেন আমিন আহমেদ চৌধুরী, যিনি পরে মেজর জেনারেল হয়েছিলেন। মিস্টার চৌধুরী 2013 সালে মারা যান। 2010 সালে BBC বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, 1975 সালের 15ই আগস্ট ভোর 5টার দিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন সেনা কর্মকর্তা মেজর রশিদের নেতৃত্বে একদল সেনা তার বাড়ি ঘিরে ফেলে। আমিন আহমেদ চৌধুরী তখনও জানতেন না যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। মেজর রশিদের নেতৃত্বে সৈন্যরা আমিন আহমেদ চৌধুরী এবং তৎকালীন কর্নেল সাফায়াত জামিলকে নিয়ে যায় মেজর জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে। জেনারেল জিয়া তখন সেনাবাহিনীর উপপ্রধান। জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে ঢোকার সময় রেডিওর মাধ্যমে আমিন আহমেদ চৌধুরী জানতে পারেন যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। জেনারেল জিয়ার বাড়িতে পৌঁছার পর যে অবস্থা তিনি দেখেছিলেন তার বর্ণনা দিতে গিয়ে আমিন আহমেদ চৌধুরী BBC বাংলাকে বলছিলেন, জেনারেল জিয়া তখন একদিকে শেভ করেছেন, অপরদিকে শেভ করেননি। স্লিপিং স্যুটে তিনি দৌড়ে আসলেন। সাফায়াতকে জিজ্ঞেস করলেন, সাফায়াত, কি হয়েছে? সাফায়াত বললেন, অ্যাপারেন্টলি 2 ব্যাটালিয়ন স্টেজড এ কু, অর্থাৎ 2টো ব্যাটালিয়ন কু করেছে। এর বাইরে কি হয়েছে এখন আমরা কিছু জানি না। রেডিওতে অ্যানাউন্সমেন্ট শুনতেছি প্রেসিডেন্ট মারা গেছেন। তখন জেনারেল জিয়া বলেন, সো হোয়াট, লেট ভাইস প্রেসিডেন্ট টেক ওভার, উই হ্যাভ নাথিং টু ডু উইথ পলিটিক্স। অর্থাৎ জেনারেল জিয়া বলছিলেন, তাতে কি হয়েছে, ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন, আমাদের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেনাবাহিনীর 2টো ব্যাটালিয়ন এ অভ্যুত্থানের সাথে জড়িত থাকলেও পুরো সেনাবাহিনী সেটির পক্ষে ছিল না বলে উল্লেখ করেন আমিন আহমেদ চৌধুরী। ঢাকা সেনানিবাসে যখন এই অভ্যুত্থানের খবর ছড়িয়েছে তখন অনেক দেরি হয়ে গেছে। এই অভ্যুত্থান পরিকল্পনার খবর কেন আগে থেকে জানানো সম্ভব হয়নি এবং কেন সেনাবাহিনীর অন্য কোনো ইউনিট এগিয়ে আসেনি, সেটি আজও এক বিরাট প্রশ্ন। 1975 সালের 15ই আগস্ট আক্রমণের সময় শেখ মুজিবুর রহমান তার সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিনকে ফোন করে তার বাড়িতে আক্রমণের কথা জানিয়েছিলেন। কর্নেল জামিল তখন সাথে সাথে রওনা হয়েছিলেন ধানমন্ডির 32 নম্বরের বাড়ির দিকে, কিন্তু সোবহানবাগ মসজিদের কাছে পৌঁছলে তার গাড়ি রোধ করে অভ্যুত্থানের সাথে জড়িত সৈন্যরা। সে বাধা উপেক্ষা করে কর্নেল জামিল সামনে এগিয়ে যেতে চাইলে তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি অভ্যুত্থানের সাথে জড়িত সেনাদের নিয়ন্ত্রণে ছিল। সকাল 10টার দিকে আমিন আহমেদ চৌধুরী গিয়েছিলেন সে বাড়িতে।
ভোর 4:30 নাগাদ হত্যাকাণ্ড হলেও তখনও সেখানে মৃতদেহ দেখেছেন মিস্টার চৌধুরী।